আমি একটু এ বিষয়ে জনাব সাইফুল্লাহ হায়দার তার কাছে একটু জানতে চাই যে উনি যে অভিযোগটি করেছেন যে ঐকমত্য কমিশন যে রিপোর্টটি দিয়েছে সেই রিপোর্টটি কিন্তু দিয়েছে ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আসলে এইটা কি সাংঘর্ষিক হয়ে যায় কিনা একজন, আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটা ওনার কথায় আমি একটু নোট করেছিলাম। আচ্ছা, আমি অভ্যুত্থানের পরে 4-3 দিন যে গভর্নমেন্ট ছিল না, আমরা সকল রাজনৈতিক দলের সাথে, যখন একজন অভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে বলতে পারি, যখন নাহিদ ইসলামরা তাদের সাথে আলোচনা করেছে, ডক্টর ইউনূসের ব্যাপারে কি কারো দ্বিমত ছিল? না, তখন ছিল না। তখন কিন্তু ছিল না। তাহলে ওই মুহূর্তে ঐকমত্য কমিশনে সভাপতি হবার মতো সর্বোচ্চ সবার মতের প্রেক্ষিতে যে গভর্নমেন্টে ফর্ম করছে, এই ব্যতীত অন্য কেউ ব্যক্তি হইতে পারে? এটা একটা বড় প্রশ্ন। জি অসীম ভাই, আমি আপনার কথা শুনবো। হ্যাঁ, জি 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 অবশ্যই। এখন ওইটা তো ডক্টর ইউনূস ব্যতীত কেউ হতে পারে। ডক্টর ইউনূস কিন্তু সহসভাপতি হিসাবে একজনকে দায়িত্ব দিয়েছিল সেটা পরিচালনার জন্য, এবং তার কাছ থেকে সভাপতি হিসাবে সে এটা বুঝে নেবে, এটাই স্বাভাবিক। এখন কথা হচ্ছে যে আমরা একটা আদেশের কথা কিন্তু একটা কথা বলেছি, আমি এই কথাটি বলতে চাইনি কিন্তু আমাকে এটা বলতেই হবে। সেটা হচ্ছে এই যে জুলাই সনদ, আরেকটি জুলাই সনদ হয়েছিল, আপনারা ভুলে যাবেন না। আমার অসীম ভাই যিনি যে দলের, যদিও তিনি দলের প্রতিনিধিত্ব করেন না বলে বলেছেন, এই বাংলাদেশ জাতীয়বাদী দল যে ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছিল, যে ঘোষণার উপর প্রতিষ্ঠিত হয়েছে, সেটাও একটা জুলাই সনদ। 1977 সালের 1 জুলাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যে ঘোষণাটা দিয়েছিল, এবং ওনার যে ওই ঘোষণাপত্রের যে মূল ভিত্তি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদের যে প্রতিষ্ঠা, সেই ঘোষণার উপর ভিত্তি করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এইটাই পরবর্তীতে পঞ্চম সংশোধনীতে যুক্ত হয়েছিল। যে সেখানে যে ঘোষণা দিতে পারে না, এবং এই মুহূর্তে তিনি যে ঘোষণাটা দিয়েছিলেন সেটা কিন্তু অ্যাজ এ রাষ্ট্রপ্রধান হিসাবেই তিনি ঘোষণাটা দিয়েছেন, এবং অভ্যুত্থানের পরবর্তীতে তিনিও ক্ষমতা দখল করেছিলেন। তাহলে সেখানেও কিন্তু একটা ফরমানের বা আদেশের প্রেক্ষিত আছে। এই জন্য আমরা কিন্তু বারবার বলেছি যে প্রধান উপদেষ্টাকেই কি করতে হবে, ওনার উপরে সেটা নাজিল হয়েছে। জি 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 ভাই, এই বিষয়ে আমি এই কথাটা বলবো যে ওনার উপরে যেহেতু নাজিল হয়েছে, আমরাও কিন্তু জনগণ যখন প্রধান উপদেষ্টাকে বসানো হয়েছে তার উপরেও নাজিল করা হয়েছে যে এই যে সংস্কার, এই যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটাকে পরিপূর্ণ করার জন্য আমরা এই সংস্কারটা চেয়েছিলাম। ওই বাচ্চাটা যেন তারা না বলতে হয় তার বাবাটা কোথায় হারিয়ে গেছে, এই জন্য আমরা সংস্কার চেয়েছিলাম। আমরা ওই মায়ের কথা বলতে চাইছি যে মাটা জানে না সে বিধবা নাকি সধবা, সেই মাটা যেন কোনো মাকে যেন আর এই সমস্যার সম্মুখীন না হয়, এই জন্য আমরা সংস্কার চাইছি। কিন্তু অনেকগুলো ক্ষেত্রে যে নোট অফ ডিসেন্টের কথা বলা হয়েছে, 2টি বা 3টি রাজনৈতিক দল বাদে সাংবিধানিক যে পোস্টগুলো রয়েছে, কোথায় কিন্তু কি অন্য কোনো দল নোট অফ ডিসেন্ট দেয় নাই। তার মানে কি, আপনি তো এখানে গণতন্ত্রের কথা বলেন, বড় বড় দলগুলো গণতন্ত্রের কথা বলে, কিন্তু যখন তার বিপক্ষে যায়, স্বার্থের বিপক্ষে যায়, তখন গণতন্ত্র থাকে না। সেখানে যদি 29টি দল অংশগ্রহণ করে থাকে, 25টি দল যদি কোনো বিষয়ের পক্ষে থাকে, তাহলে 4টি দল যদি নোট অফ ডিসেন্ট দিয়ে থাকে, এই গণভোটের পরে সেই নোট অফ ডিসেন্টের কোনো পর্যালোচনা বা সেই নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকে কিনা, সেটা অবশ্যই জনগণের কাছে আমার প্রশ্ন থাকবে। আপনার প্রশ্ন আমরা শুনেছি। আমরা শেষ এই পার্টে আমরা ব্যারিস্টার অসীম ভাইয়ের কাছে একটু জানতে চাই যে বিষয়গুলো সাইফুল্লাহ হায়দার বললেন, এবং একই সঙ্গে যা বিষয় যে নোট অফ ডিসেন্ট যেহেতু দেয়া হয়েছে, সেগুলো নোট অফ ডিসেন্ট থাকছে না গণভোটে, এরকমই আমরা দেখতে পাচ্ছি যে সুপারিশ, এবং নোট অফ ডিসেন্ট ছাড়াই যদি উত্থাপন হয়, তাহলে আসলে কি বিএনপি এই গণভোট যদি হয়, সেই গণভোটে আসলে বিএনপির অবস্থানটা কি হবে, বা আপনার অবস্থানটা কি হবে, হায়ের পক্ষে নাকি নায়ের পক্ষে? আমি আসছি যে বিষয়টাতে ছিল, দেখেন একটা জিনিস, যে 3 দিন 4 দিন কোনো সরকার ছিল না যখন পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হলেন। তার আগে কিন্তু এই আন্দোলনের মধ্যে স্টেক হোল্ডার কিন্তু সবাই ছিলেন। ওনাদের দলের একজন নেতা তৎকালীন, হয়তোবা এখন না, একজন উপদেষ্টা প্রায় 1 ঘন্টার মতো একটা টিভি ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে সেনা প্রধানের কথা বলেছিলেন। আরেকজনকে প্রধান উপদেষ্টা করতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথা যখন এসেছে, তখন বলেছেন যে বুকে পাথর বেঁধে সহ্য করতে হয়েছে। তার মানেটা কি, কোনো একটা কোয়ার্টারে সেখানে ডিসেন্ট ছিল। এখন আপনি যদি বলেন যে আপনি তাদেরকে কেন মানছেন, আমি বলবো তারাও কিন্তু স্টেক হোল্ডার। যে অভ্যুত্থানটা হয়েছে, তাদের ইনঅ্যাকশনটা অনেকটা স্বৈরাচারের পতনটাকে প্রলম্বিত করেছে, ত্বরান্বিত করেছে।
আর জিয়াউর রহমান সাহেবের গণভোট আর আগামীতে যে গণভোট হবে সেটা সম্পূর্ণ ভিন্ন। জিয়াউর রহমান সাহেবের যেটা বিষয় সেটা হচ্ছে যে আমার প্রণীত কর্মসূচি আপনারা সমর্থন করেন কি না, অর্থাৎ সোজা কথা, আমাকে পছন্দ করেন কি করেন না, একটা কথা, এর বাইরে কোনো কিছু না। আর দ্বিতীয় কথাটা আমি একটু বলি, সেটা জিয়াউর রহমান সাহেব কোনো ক্ষমতা দখল করেননি। অনেকে বলেন যে উনি সামরিক শাসন দিয়েছেন, তা না। আওয়ামী লীগের খন্দকার মোশতাক সাহেবের মার্শাল ল, ফলোড বাই প্রধান বিচারপতি সায়েম সাহেব, তার পরবর্তীতে ওনার ব্যর্থতা জিয়াউর রহমান সাহেব। সো জিয়াউর রহমান সাহেব সেটা ইনহেরিট করেছেন, উনি দখল করেননি। এটা জাস্ট আমার একটা জি জি, ক্ল্যারিফিকেশন। সে সংকট সময়ে তিনি দায়িত্ব পালন করেছেন। আমি এই যে গণভোট বিষয়ে সবশেষ যদি আমার প্রশ্নটির উত্তর দেন ছোট করে। না, গণভোটের বিষয় যেটা বললেন যে ডিসেন্টের বিষয়টা থাকবে না, সেখানে কিন্তু এই 270 দিনের মধ্যে সেটা সংবিধানে সংযোজিত হবে এই কথাটাও ছিল না। বিএনপি ডিসেন্ট দিয়েছে, দেখেন 100 জন একটা কথা বলতে, 100 জনের মধ্যে 99 জন একদিকে বলবে আর একজন অন্যদিকে বলবে, এটাই গণতন্ত্র। আপনি ওই একজনকে বাধ্য করতে পারেন না, কিংবা ওই 99 জনের উদাহরণ দিয়ে একজনকে আপনি ডিজনার করতে পারবেন না। 270 দিনের বিষয়টা আগে ছিল না, এটা নতুন করে সংযোজন করা হয়েছে। বিএনপি সেটা জানে না, এবং জানে না বলে যেখানে আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি, তার মানে আমি এইটা নিয়ে জনগণের কাছে জাতীয় সংসদ নির্বাচনের সময় আমার ম্যান্ডেট চাইবো আমার পক্ষে। জনগণ আমার পক্ষে ম্যান্ডেট দিলে ওই যে নোট অফ ডিসেন্ট দিয়েছি, জনগণ সেটাকে এন্ডোর্স করেছে, তাহলে আমি সেটা পার্লামেন্টে গিয়ে পালন করব না। এটা খুব পরিষ্কার, ভেরি প্লেন এন্ড সিম্পল।